প্রাসঙ্গিকভাবে আমাকে একটা কথা বলতে হয়। গিয়াসউদ্দিনের সহযোগী সৌমজ আলী ও বদরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ক্রুদ্ধ জনতা তাদেরকে হত্যা করে এবং পরে টুকরো টুকরো করে। পরে আমি লৌহ যবনিকার অন্তরাল থেকে এই খবর শুনতে পাই। নিউটনের তৃতীয় সূত্র যেন বস্তুর সীমা পেরিয়ে নৈতিকতায় এসে পড়েছে। এই সূত্রে বলা হয় প্রত্যেক ক্রিয়ার সম্মুখী ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আল কোরআনের সূত্রে বলা হয়, আমি যদি জালেমকে দিয়ে জালেমকে শায়েস্তা না করতাম তাহলে পৃথিবীটা জুলুমে পরিণত হয়ে যেত। আমাদেরকে সেনাবাহিনীর হেফাজতে নেয়ার কয়েক মাসের মধ্যে সরকারি স্কুল থেকে পিটিআইয়ে স্থানান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়। মুক্তিফৌজ ও যুদ্ধের সাথে সংশ্লিষ্টদের মন মানসিকতায় এমন একটা কমপ্লেক্সের সৃষ্টি হয় যাতে আমাদেরকে শারীরিক মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে তারা মানসিক সুখ অনুভব করতে থাকে। তাদের বিবেক আর অনুভূতি এমনই পাথরে পরিণত হয় যে সাধারণ সৌজন্য ও মহানুভবতা এবং উত্তম চিন্তা চেতনার একটু অবশিষ্ট ছিল না। যাই হোক, পিটিআই আমাদের নিয়ে যাবার সময় বন্দীদের দুটো সারিতে দাঁড় করানো হলো। একটি সারির সম্মুখে দাঁড়াতে হলো আমাকে, অন্যটির সামনে দাঁড় করানো হলো শ্রদ্ধেয় মাওলানা আতাহার আলী সাহেবকে। আমাদেরকে সরকারি স্কুল থেকে পিটিআইয়ের দিকে হাঁটতে বলা হলো। মুক্তিফৌজদের ধারণা ছিল রাস্তার দুপাশ থেকে বিক্ষুব্ধ জনতা ক্ষোভ, ঘৃণা ও তুচ্ছ তাচ্ছিল্যের উক্তি দিয়ে আমাদের লাঞ্ছিত করবে, কিন্তু সেটা আর হলো না। প্রতিক্রিয়া লক্ষ্য করলাম এর উল্টো। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা লোকদের দেখলাম চোখ অশ্রু সজল, কারো মুখে কোনো কথা নেই, এমনকি শিশুরাও বোবার মতো দাঁড়িয়ে আছে। এরা ছিল আমারই প্রতিষ্ঠিত শিশু প্রতিষ্ঠান শাহিন ফৌজের সদস্য। আমার মনে হতে লাগলো 1757 সালে সিরাজের সপক্ষে যারা সত্যিকারভাবে লড়াই করেছিলেন তাদেরকেও ইংরেজ ও তার দালালেরা এমনই করে জনতার সামনে দিয়ে নিয়ে গেছে। 1857 সালের আজাদী আন্দোলনের সিপাহীদের করুণ পরিণতি দেখতে হয়েছে এদেশের নিরুপায় মানুষকে। জানুয়ারির প্রথম সপ্তাহ, দিনটি আমার ঠিক মনে নেই। কোনো এক সকালে দেখলাম কয়েকজন সাবেক ইপিআর অর্থাৎ বর্তমান বিডিআরের সদস্য আমার কক্ষে এসে আমাকে বলল, আপনাকে ব্যারাকে তলব করা হয়েছে। আমি তৎক্ষণাৎ তৈরি হয়ে গেলাম। তাদের অনুসরণ করে এগিয়ে চলেছি। যদিও তারা কেউ আমার গায়ে হাত তোলেনি, কিন্তু বিভিন্ন কটাক্ষপাতের অবতারণা করে সারাটি পথ মানসিক যন্ত্রণা অব্যাহত রেখেছিল। অবশেষে স্টেডিয়ামের সন্নিকটে এসে পথ চলা ক্ষান্ত হলো। আমাকে নিয়ে আসা হলো সামরিক বাহিনীর অস্থায়ী ব্যারাকে। একটি কক্ষে লেফটেন্যান্ট কামালের সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি দেখলাম কামাল সাহেবের চোখে মুখে ভয়ঙ্কর আক্রোশ আর ক্ষোভের চিহ্ন। মনে হলো কোনো বিশেষ মহল থেকে আমাদের বিরুদ্ধে তার কানে বিষ ঢালা হয়েছে। আমাদের নিয়ে কামাল সাহেবদের মানসিক ভীতিও কম ছিল না। এতক্ষণ পিস্তলটা তার বালিশের কাছে ছিল। আমাকে দেখে তিনি তড়িঘড়ি হাতে নিয়ে পেছন দিকে সরিয়ে দিলেন। পরে আমাকে উদ্দেশ্য করে তিনি বললেন, তোমাদের কাউকে হত্যা করা হবে না। স্বাধীনতার যুদ্ধে যেসব ব্রিজ কালভার্ট নষ্ট হয়েছে, আমরা চাই তোমাদের হাতেই সেসব মেরামত অথবা নির্মাণ হোক। আমি নীরব থাকলাম। এই প্রসঙ্গে আমার অনুচ্চারিত অভিব্যক্তি প্রকাশ না করলেও মনে মনে বলেছিলাম, তোমাদের সমস্ত গুনার কাফফারা মৃত্যুর দোরগোড়ায় এসেও আমাদের দিতে হবে, সে আমরা জানি। তোমরা ধ্বংস করবে, আমরা করব। তোমরা বিদেশির দালালি করবে, আর দালাল হিসেবে চিহ্নিত হব আমরা। যুগে যুগে ইসলামের সৈনিকরা সমগ্র জাতির ভুলের মাসুল দিয়েছে তাদের জীবন দিয়ে। লেফটেন্যান্ট কামাল বললেন, তুমি অনেক হত্যাযজ্ঞের নায়ক। আমি নীরব থাকলাম, কেননা তাদের আবেগের কাছে আমার সমস্ত প্রতিবাদ ও বক্তব্য অরণ্যের রোদন মাত্র। জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় লেখাপড়া করতে? বললাম, ভৈরবের হাজি আসমত কলেজে। জিজ্ঞেস করা হলো, প্রিন্সিপাল তোমাকে জানেন? বললাম, জানেন। তিনি তৎক্ষণাৎ টেলিফোন করলেন। সম্ভবত ভাইস প্রিন্সিপাল হানিফ সাহেব টেলিফোন রিসিভ করেছিলেন। তার সঙ্গে আমার বেশ কিছুক্ষণ ধরে আলাপ আলোচনা হয়। তিনি কি বলেছিলেন আমি জানি না, তবে লেফটেন্যান্ট কামালের চেহারায় পরিবর্তন হতে আমি দেখেছি। রিসিভার রেখে দিয়ে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি মালিককে চেনেন? বললাম, জি হ্যাঁ, শিক্ষা আন্দোলনের অগ্রনায়ক তিনি। ঢাকার রেসকোর্স ময়দানে তাকে শহীদ করা হয়। আমি লক্ষ্য করলাম তার মধ্যে আমূল পরিবর্তন। আমাকে সম্বোধন এতক্ষণে তুমি থেকে আপনিতে পরিবর্তন হয়েছে। জিজ্ঞাসাবাদের প্রথম দিকে আমাকে টুলে বসতে দেওয়া হয়নি। আমি বসিনি, দাঁড়িয়েছিলাম এতক্ষণ। কামাল সাহেব চেয়ার এগিয়ে দিলেন। আমি বসলাম। তিনি বলে চলেছেন, ঢাকা ভার্সিটিতে পড়ার সময় আমি মালিককে জানতাম। খুব ভালো ছাত্র। তার মৃত্যুতে আমরাও আহত হই, যদিও আমি ছাত্র ইউনিয়নে ছিলাম। আমি বুঝতে পারি না কি অন্ধ মোহে আপনারা এমন ঝুঁকিপূর্ণ কাজে নেমেছিলেন।
8 কোটি মানুষের গণস্রোত ও প্রচণ্ড গতির সামনে কি করে আপনারা শূন্য হাতে দাঁড়িয়েছিলেন সেই গতি পাল্টে দেওয়ার জন্য? ভাবলে বিস্ময়ে অবাক হই। অথচ আপনারা লুট করেছিলেন এমনটিও নয়। বৈশ্বিক সুবিধাভোগীও আপনাদের বলা যাবে না। আপনারা আলবদরের যারা রয়েছেন তারা চিন্তা চেতনা এবং যোগ্যতার নিরিখে বিচার করলে পেছনের সারির নন। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, আপনারা আজ অন্ধ প্রকোষ্ঠে মৃত্যুকে আলিঙ্গন করছেন। আমি নীরব শ্রোতার মতো শুনে গেলাম। এরপর আমার ব্যক্তিগত প্রসঙ্গে আসলেন তিনি। আমার পারিবারিক সমস্ত কিছু জানতে চাইলেন। আমার জবাবে পরিবারের যে 6 জন নিহত হয়েছেন সেই প্রসঙ্গ অনুক্ত রইল না। এরপর কামাল সাহেব বললেন, গণবিরোধী ভূমিকা নেওয়ার জন্য আপনার সমস্ত পরিবারকে বিরাট মূল্য দিতে হয়েছে। হয়তোবা আপনাকেও আপনার জীবন দিয়ে তার মূল্য দিতে হবে। আপনার কি মনে হয় না যে আপনি একটা বিরাট ভুল করেছেন? আমি বললাম, আবেগতাড়িত হয়ে আমি কিছু করেছি বলে মনে হয় না। আমি যা করেছি অনেক চিন্তাভাবনার মধ্যে দিয়েই। আমাদের সিদ্ধান্ত সঠিক কি বেঠিক এটা নিরূপণের সময় এখনও আসেনি। আগামী দিনের ইতিহাস আমাদের ভূমিকা কিভাবে নেবে সেটাই বড় কথা। তবে এটা ঠিক, মুসলমান হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে আমার সামনে দ্বিতীয় কোনো পথ খোলা ছিল না। নীরব দর্শকের ভূমিকা নেওয়ার পথও ছিল বন্ধ। একটা পথই খোলা ছিল, ভারতে পাড়ি জমানো। হ্যাঁ, সেখানে গিয়েও আমরা বিরাট দায়িত্ব পালন করতে পারতাম, কিন্তু সেটা আমার পক্ষে কোনো দিন সম্ভব হতো না, কেননা হিন্দুস্তানি সাহায্য আমি ঘৃণা করি। মুসলমানদের সাথে তাদের হাজার বছরের বৈরী মানসিকতার আকস্মিক পরিবর্তন মোটেও শুভ মনে করতে পারি না। ভারত উপমহাদেশে মুসলমানদের দুর্বল করাই তাদের লক্ষ্য। মির্জাফর ইংরেজদের সহযোগিতায় সিরাজের পতন ঘটিয়ে নিশ্চয়ই মুসলমানদের জন্য, এমনকি তার নিজের জন্য কোনো কল্যাণ ডেকে আনেননি। ইতিহাসের একই ভুলের আবর্তে আমি পা রাখতে চাইনি। যখন পরিস্থিতি আমি অবলোকন করেছি, কোনো পক্ষ অবলোকন না করে, আমি যখন আমার অঞ্চলের মানুষগুলোকে পাকিস্তানি সেনাবাহিনীর এবং মুক্তিবাহিনীর নির্যাতন থেকে বাঁচাবার চিন্তাভাবনায় নিরত, ঠিক সে সময় কয়েকবার মুক্তিবাহিনী আমার বাড়িতে হানা দিয়ে আমাকে হত্যার চেষ্টা চালায়। এর ফলে সাম্প্রতিক ভ্রাতৃঘাতী সংঘাতে তৃতীয় কোনো অবস্থান নেওয়ার পথ আমার জন্য রুদ্ধ হয়ে যায়। কাপুরুষোচিত মৃত্যুকে আলিঙ্গন করার মন মানসিকতা কোনো কালেই আমার ছিল না। আমি সঠিক বিচারে মন্দের ভালো হিসেবে সঠিক সিদ্ধান্ত ও সঠিক পথ মনে করে ৭১-এর ভূমিকা অবতীর্ণ হই। এখন আমরা একতরফা প্রচারণার শিকার। দীর্ঘ আলোচনার মধ্যে লেফটেন্যান্ট কামাল আমার খাওয়া দাওয়া প্রসঙ্গে জিজ্ঞেস করলেন। বললাম, এই কয়দিন আমি ভাত খাইনি। অসুস্থতার অস্বস্তিতে আমি বিব্রত ছিলাম। আমার সহযোগী ভাইয়েরা কোথায় কিভাবে বাইরে থেকে খাবার ম্যানেজ করতেন সেটা আমার জানা নেই। এসব খেয়েই রয়েছে এই কয়দিন। কামাল সাহেব বললেন, আপনার খাওয়ার ব্যবস্থা করে, কি বলেন? আমি দ্বিমত পোষণ করলাম না। আমাকে বাবুর্চিখানায় পাঠিয়ে দিলেন। আমি খেতে বসলাম। মনে হলো যেন আমি কতকাল খাইনি। আর সত্য বলতে কি, এই কয়দিন গোশত খাওয়া তো দূরের কথা, চোখেও সেসব দেখিনি। আমি পরম তৃপ্তিতে খেলাম। ভাতের চেয়ে গোশত খেলাম বেশি। এরপর ফিরে এলাম আবারও কামাল সাহেবের চেম্বারে। এসে দেখলাম এখানে কেউ নেই। আমি বসে থাকলাম। কামাল সাহেব ফিরে এসে কিছুটা আমার সাথে সহানুভূতি সুলভ হালকা আলাপ শুরু করলেন। ইতিমধ্যে হিন্দুস্তানি বাহিনীর 2 জন অফিসার এলেন। কামাল সাহেব তাদের অভিনন্দন জানিয়ে আমাকে নিয়ে তাদের সাথে হাসি মশকরে অবতীর্ণ হলেন। এক পর্যায়ে আমার সাথে তাদের পরিচয় করিয়ে দিলেন। আমার পরিচয় দিতে গিয়ে অনেক হত্যাযজ্ঞের নায়ক আমি কথা বলতে ভুললেন না। আমার মনে হলো ভারতীয় অফিসাররা রাজপুত। তারা কখনো হিন্দিতে কখনো ইংরেজিতে কথা বলছিলেন। তারা আমাকে বললেন, বাংলাদেশের হাজার হাজার প্রগতিশীল ছাত্র ভারতে ট্রেনিং নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে। তা সত্ত্বেও আপনি কেন দেশে রয়ে গেলেন? বললাম, আমি ভারতকে কখনো হিতাকাঙ্ক্ষী মনে করিনি। তারা বললেন, আপনার ধারণা ছিল পাকিস্তান টিকে যাবে এবং পাকিস্তানের কাছ থেকে বৈশ্বিক সুযোগ সুবিধা নেওয়ার ব্যাপারে সংঘাতকালীন ভূমিকা আপনার জন্য হবে একটা বিরাট সার্টিফিকেট। আমি বললাম, বৈশ্বিক লোভ লালসার বাইরে থেকে আমরা আমাদের ভূমিকা রেখেছি। শুধুমাত্র ইমানের দাবি আমার কাছে যা ছিল তাই করেছি। এর বাইরে চিন্তা করার কোনো অবকাশই আমাদের ছিল না এবং এখনও নেই। জিজ্ঞেস করলো, আপনি কি করতেন? বললাম, ছাত্র ছিলাম। ছাত্র হিসেবে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিলাম। জিজ্ঞেস করলো, আপনি কতজন লোককে হত্যা করেছেন? আমি বললাম, রণাঙ্গনে কতজন মরেছে সেটা আমার জানা নেই। আমি প্রত্যক্ষ লড়াইয়ে ছিলাম না, সার্বিক পরিচালনা করেছি। নিজে গুলি চালানোর অবকাশ আমার ছিল না। তবে যুদ্ধ চলাকালীন কেউ নিহত হয়ে থাকলে তার দায় দায়িত্ব আমারই, কেননা আমার নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়েছে।
কতজন মারা গেছে সেটা আমাদের চাইতে আমাদের প্রতিপক্ষরাই সঠিক বলতে পারবে। লয়ারের ময়দানে হতাহতের ব্যাপারটা কোনো বিশেষ ঘটনা নয়। তারা বললেন, আপনাদের গ্রামে গঞ্জে এবং মহকুমা শহরে যে প্রাচুর্য আমরা দেখেছি, আমাদের জেলা শহরগুলোতেও তেমন নেই। তা সত্ত্বেও এখানকার তরুণরা বিদ্রোহী হয়ে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হলো কেন, এটা এখন আমরা বুঝে উঠতে পারছি না। আমি এ প্রসঙ্গে নীরব থাকলাম। কামাল সাহেবকে দেখলাম, তার দৃষ্টি নিচের দিকে। মনে হলো তাদের জন্য এটা একটা চপট আঘাত। এরপর কামাল সাহেবের চেম্বার থেকে বিদায়ের পালা। সবাই একত্রে বেরোলাম। লেফটেন্যান্ট কামাল আমাকে তার গাড়িতে উঠতে বললেন। আমাকে আমার সেই অবস্থানে পৌঁছে দিয়ে তারা চলে গেলেন। আমি আমার সেই হলকক্ষে ঢুকে দেখতে পেলাম অনেকের অশ্রু সজল চোখ। মাওলানা আতার আলী সহ আমার সব সহযোগী অধীর আগ্রহে আমার সংবাদের জন্য অপেক্ষা করছে। আমাকে পেয়ে যেন তারা আকাশের চাঁদ হাতে পেলেন। তাদের ধারণা ছিল আমাকে আর তারা পাবে না, পাবে সেই অ্যাডজুটেন্টের মতো আমার শাহাদাতের সংবাদ। এতক্ষণ তারা দোয়া ইউনুস পড়ে আমার জীবন্ত ফিরে পাওয়ার জন্য খোদার কাছে কান্নাকাটি করছিল। হয়তো আমার সেই সহযোগী আল্লাহর নির্যাতিত বান্দাদের দোয়ার বরকতে ফিরে আসতে পেয়েছি। মজলুমের দোয়া নাকি আল্লাহর সাথে সাথে কবুল করেন। অনেকে এসেই আমাকে জড়িয়ে ধরলেন। আমি তাদেরকে সমস্ত বিবরণ খুলে বললাম। আরেকদিন এককালের আমার সহকর্মী বর্তমান মুক্তিবাহিনীর কমান্ডার গিয়াসউদ্দিন এসে উপস্থিত হয়ে আমার কুশল সংবাদ জিজ্ঞেস করল এবং বাড়ির খবরাখবর দিল। গিয়াসউদ্দিন এও জানালো যে আমার মা আমার জন্য কিছু খাবার তাকে দিয়েছিলেন আর দিয়েছিলেন আমার পরনের কাপড়। সেসব আমার অবস্থান পর্যন্ত এসে পৌঁছায়নি। সে বলল যে তার সহযোগীরা সব জামাকাপড় নিয়ে গেছে এবং খাবারগুলো খেয়ে ফেলেছে। এই জন্য তাকে দুঃখ প্রকাশ করতেও দেখলাম। তাকে বিশ্বাস করেছিলাম। এজন্য তাকে অন্যদের কাছ থেকে একটু দূরে নিয়ে গিয়ে বলতে গেলে কানে কানে বলেছিলাম, তুমি বরং আমার খালু আশরাফ চেয়ারম্যান সাহেবের বাসায় যাও, ওখানে আমার জামাকাপড় রয়েছে, সেসবের কয়েকটা আমাকে এনে দিলে আমার দারুণ উপকার হবে। তুমি আমার এই কাজটা করেই বরং বাড়ি যেও। এক জামাকাপড়ে দারুণ বিব্রত বোধ করছি, নামাজ কালামেও তৃপ্তি পাচ্ছি না। গিয়াসউদ্দিন সাহেব আমাকে এনে দিল, সম্মত হলো। কিন্তু সেই জামাকাপড়ের একটিও আজ পর্যন্ত আমার হাতে এসে পৌঁছায়নি। আমার জামাকাপড় আর গেঞ্জি পরে তারা সদল বলে আমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু গিয়াসউদ্দিনের পরনে সেসব কাপড় আমি দেখিনি। তার ভাষায়, আমি আর সকলকে এড়িয়ে আপনার জিনিস পৌঁছতে পারিনি। আমি অসহায়ের মতো নীরবে তাকিয়ে থাকলাম। সবচেয়ে করুণ ও দুঃসহ নির্মমতার প্রকাশ ঘটাতেও তারা ছাড়েনি। আমার পাশের গ্রামের এক তরুণীর সাথে আমার বিয়ের কথা আমাদের গার্জেন পর্যায়ে মোটামুটি ঠিক হয়েছিল। সেই তরুণীকে একজন মুক্তিযোদ্ধা বন্দুকের নলের মুখে বিয়ে করে এবং সেই বিয়েতে খালুর বাসা থেকে নিয়ে যাওয়া সুটকেসটি উপহার দেওয়া হয়। এসব ঘটনাসমূহের অবতারণা করা হয় আমাকে এবং আমার মা ও আত্মীয় পরিজনদের মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য। কিছুদিন পর আমাদেরকে কিশোরগঞ্জ জেলে প্রেরণ করার ব্যবস্থা করা হয়। সোজা পথ দিয়ে অথবা গাড়িতে জনমানুষের প্রদর্শনী ছাড়াও আমাকে নিয়ে যাওয়া সম্ভব ছিল, কিন্তু সেটা না করে আমাকে কলেজের পাশ দিয়ে বিভিন্ন পথ ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো। এর একমাত্র কারণ, আমি যেন বিভিন্নভাবে জনতার হাতে লাঞ্ছিত হই। আমি যেন এখন এক খেলার সামগ্রী। আমাকে ঘিরে জনমানুষের ভিড় সৃষ্টি করাই হলো পুলিশদের উদ্দেশ্য। কলেজের ছাত্ররা আমার প্রতি বিদ্রুপাত্মক উক্তি করুক, এমনটাই চেয়েছিল পুলিশেরা, কিন্তু সেটা হলো না। পথিমধ্যেই শুধু কতিপয় কলেজ ছাত্রীর মন্তব্য আমার কানে এসেছিল। তা হলো, আলবদরের পান্ডাকে দেখ, নিয়ে যাচ্ছে। এরা আমাকে জানত। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে পাকিস্তানের সপক্ষে ভাষণ দিতে দেখেছে। কারাগারের সম্মুখে দেখলাম অনেক মানুষের ভিড়। সকলে আমাকে দেখার জন্য সমবেত হয়েছে। আলবদরকে দেখার এমন আগ্রহ দেখে মনে হলো আমি যেন কোনো এক ভিন গ্রহ থেকে এসেছি। এই দেশ, এই মাটির সাথে আমার যেন কোনো সম্পর্কই নেই, অথবা কোনো দিন ছিল না। সম্ভবত পত্রপত্রিকার উদ্ভট প্রচারণা থেকে মানুষের আগ্রহ এমন তীব্র হয়েছে। অনেক মানুষের ভিড়ের মধ্যে দিয়ে আমাকে জেলের ভেতরে পা রাখতে হলো। ভেতরে ঢুকিয়ে অফিসিয়াল কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথেই আমাকে একটা সংকীর্ণ প্রকোষ্ঠের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। আমার মনে হলো গোটা দেশটা একটা কারাগার। সেই কারাগার থেকে ছোট থেকে অতি ছোট কারাগারে প্রবেশ করলাম, আওয়ামী লীগের অধ্যক্ষের কাছে অসহায় কারা কর্তৃপক্ষর মেহেরবানিতে। এখানে আমাকে নিয়ে দাঁড়ালো 7 জন, অথচ খুব বেশি হলে স্থান সংকুলান হয় 3 জনের। এখানে যারা ছিল, যদিও এরা মানুষ, কিন্তু তাদের চালচলন, আলাপ আলোচনা এবং তাদের সমস্ত অভিব্যক্তি থেকে মনে হতো এরা নর্দমার কীট, গনোরিয়া, সিফিলিসের রোগী। এরা
সারাক্ষণ তাদের আলাপ আলোচনায় সারা জীবনের অপকর্মে ফিরিস্তি একে অপরের কাছে অকপটে প্রকাশ করছে। এদের সাথে আলাপ আলোচনায় অথবা কোনো রকম কথা বলার কোনো আগ্রহ কোনো সময় আমার জাগেনি। আমি 6টা লোককে সাথে পেয়েও একান্ত একা, নির্লিপ্ত হয়ে সারাক্ষণ বসে অথবা শুয়ে কাটাতাম, আমার জীবন মৃত্যু যার হাতে সেই মালিকের রহমত কামনা করে। পরে জেনেছিলাম এই অন্ধ প্রকোষ্ঠে প্রবেশ করানোর মূলে ছিলেন আমারই মতো 2 জন বন্দির বিভ্রান্তিকর প্রচারণা। তারা হচ্ছেন শান্তি কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মহকুমা অফিসার ও মুসলিম লীগ নেতা বাদশা মিয়া। তারা কারা কর্তৃপক্ষ আওয়ামী লীগের করুণা ও রহমতের প্রত্যাশায় আমাকে ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল। তার ধারণা দিয়েছিল সমস্ত অপকর্মের নায়ক আমি, অথচ তাদের প্রকোষ্ঠে আরেকজন থাকতেন, অ্যাডভোকেট সাইদুর রহমান। তিনি আমাকে নিয়ে কোনো খারাপ ধারণা ব্যক্ত করেননি, বরং আমার প্রতি তার ছিল গভীর মমতা। 6 জন কারাসঙ্গী থাকা সত্ত্বেও আমি একা। আমার একাকিত্ব আমাকে নিমগ্ন করেছে পুরোপুরি। আমার ফেলে আসা বিক্ষিপ্ত স্মৃতিগুলো কুড়িয়ে কুড়িয়ে এক সূত্রে গাঁথার চেষ্টা করছি, আর আত্মবিশ্লেষণ করে চলছি সারাক্ষণ। মনের পর্দায় ভেসে উঠছে 70-এর নির্বাচন শেষ। রাজনৈতিক দিক দিয়ে দেশটা যেন দুভাগ হয়ে গেল। একদিকে উগ্র আঞ্চলিক জাতীয়তাবাদ, অন্যদিকে ইসলামী সমাজতন্ত্রের ইউটোপিয়া। দুটোরই অবাস্তব কাল্পনিক স্বাচ্ছন্দ্যের প্রতিশ্রুতি আর চোখ ঝলসানো প্রচারণার তোড়ে সমগ্র জাতিটা দুটো শিবিরে বিভক্ত হয়ে পড়ে। জাতির অনাগত ভবিষ্যতের ভাবনা যাদের তাড়িয়ে নিয়ে ফিরছিল, নির্বাচনের রায় ঘোষণার পর তারা নির্ভীক হয়ে পড়ল। অতি আশায় উচ্ছল কোটি কোটি মানুষ হলো প্রত্যাখ্যাত। এই প্রত্যাখ্যান পর্যায়ে স্বাভাবিক পথ ধরে হয়েছে এমনটাও বলা যায় না। আমরা দেখেছি আওয়ামী লীগের পোষা গুন্ডাদের দ্বারা আমাদের সহকর্মী বহু পোলিং এজেন্টকে পোলিং বুথ থেকে লাঞ্ছিত হয়ে ফিরে আসতে হয়েছে। পশ্চিম পাকিস্তানের দৃশ্য এর চেয়ে ভিন্ন কিছু ছিল বলে আমার জানা নেই। এমনটি হবে এটা অনেকে আঁচ করেছিল অনেক আগে থেকে। ঢালাও পয়সার বিনিময় এবং পোষা গুন্ডাদের উগ্র মানসিকতার প্রকাশ ঘটিয়ে জাতির বিবেককে কেনার সামর্থ্য আওয়ামী লীগ অর্জন করেছিল। বেশ কিছু আগে তৎকালীন রেসকোর্স ময়দানে আওয়ামী লীগ নেতা শেখ মুজিব ভাষণ দেওয়ার সময় টাকা সংগ্রহের জন্য শত শত ড্রাম বসানো হয়েছিল। এ থেকে কত টাকা সংগ্রহ হয়েছিল সেটা বলা হয়নি, তবে এর ওসিলায় কোটি কোটি টাকার হিন্দুস্তানি মদত জাতীয়তাবাদী নেতা শেখ মুজিবের হাতের মুঠোর মধ্যে এসেছিল পাকিস্তান ভাঙার জন্য। এটা অনেকেই টের পেয়েছিলেন, কিন্তু এর বিরুদ্ধে কিছু বলবার হিম্মত ছিল না অনেকের। এই প্রক্রিয়া কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, এই শুরুর অনেক আগে থেকে, বলতে গেলে পাকিস্তান প্রতিষ্ঠার প্রথম দিক থেকে। এর মূল উদ্যোক্তা আওয়ামী লীগ অথবা শেখ মুজিব কেউই নয়। এর নেপথ্যে যাদের কালো হাত সবচেয়ে সক্রিয় ছিল সেটা হলো কমিউনিস্ট পার্টি ও সমাজতান্ত্রিক সংগঠন। আর এই ব্যাপারে সর্বাত্মক সুযোগ সুবিধা সৃষ্টি করেছিল তৎকালীন ক্ষমতাসীন মুসলিম লীগ। পাকিস্তান সৃষ্টির পর থেকে পাকিস্তানের প্রতিশ্রুত আগামী দিনগুলোকে নিয়ে শুরু হয় প্রসাদ ষড়যন্ত্র, যে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে উপমহাদেশের মানচিত্র ভেঙে খণ্ডবিখণ্ড হয়। পাকিস্তান সৃষ্টির পর সেই দ্বিজাতি তত্ত্বকে বিভিন্ন প্রক্রিয়ায় অস্বীকৃতি জানানোর প্রয়াস অব্যাহত থাকে। পাকিস্তান সৃষ্টির সূচনা লগ্নে কোটি কোটি ইসলামী জনতার উদ্দেশ্যে যে বাণী সম্প্রচারিত করা হয়েছিল সেটা হলো কায়েদে আজমের ভাষায়, আমাদের নতুন শাসনতন্ত্রের প্রয়োজন নেই। 1400 বছর আগে এটি রচিত হয়েছে, আমরা তার প্রতিফলন ঘটাবো মাত্র। পাকিস্তান প্রতিষ্ঠার পর সেটাকে পাশ কাটিয়ে যাবার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়। এরও কারণ রয়েছে। জনগণের আবেগ ও মন মানসিকতা ইসলামিক হওয়া সত্ত্বেও নেতৃত্ব যাদের হাতে এসে পড়ে তারা হচ্ছেন নবাব, জমিদার ও গোলামী মনোবৃত্তি সৃষ্টি করার উদ্দেশ্যে ব্রিটিশ প্রণীত শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত তথাকথিত এলিট গোষ্ঠী। তাদের মন মানসিকতায় ইসলামী চেতনার ক্ষীণতম আলো বিরাজ করলেও ইসলামী জীবনবোধ সম্বন্ধে তাদের অন্তঃকরণের সঠিক ধারণা অনুপস্থিত ছিল। এর ফলে যা হবার তাই হয়েছে। ইসলামী জনতার দাবি হয়েছে উপেক্ষিত। তাদের আন্দোলন ও বক্তব্যকে চিহ্নিত করা হয়েছে ধর্মীয় উন্মাদনা বলে, এমনকি তাদের পাকিস্তান বিরোধী হিসেবে চিহ্নিত করে বিষোদ্গার করা হয়েছে বারবার। আলেমদের মধ্যে অখণ্ড ভারতের প্রবক্তা মাওলানা আবুল কালাম আজাদ ও মাওলানা মাদানির কাতারে টেনে এনে ইসলামের অগ্রনায়কদের ভাবমূর্তিকে খাটো করার জন্য তাদেরকে পাকিস্তানের শত্রু ও ভারতের দালাল হিসেবে জনগণের সামনে তুলে ধরা হয়েছে। তাদের স্বাভাবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, এমনকি ক্ষেত্রবিশেষে এদের বিরুদ্ধে গুন্ডাও লিলিয়ে দেওয়া হয়েছে। এর ফলে প্রকৃত পাকিস্তান বিরোধীরা এক পা করে নেপথ্য জবনিকা থেকে রাজনৈতিক মঞ্চে এগিয়ে আসতে শুরু করে।
জামায়াত যখন আইয়ুব খানের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে গণ আন্দোলন শুরু করার আয়োজনের উদ্যোগ নেয়, তখনই ছাত্রদের মাধ্যমে 6 দফার রাজনৈতিক ময়দানে আনাগোনা শুরু করে। 65 যুদ্ধে পাকিস্তানের কাছে মার খেয়ে হিন্দুস্তান পিছন দিক থেকে এই জাতিকে ছুরিকাঘাত করার চেষ্টা নেয়। 6 দফা আওয়ামী লীগ প্রণয়ন করে থাকলেও প্রকৃতপক্ষে এটা আসে ভারতীয় গোয়েন্দা সংস্থা রেডের টেবিল থেকে। সময়মতো আগরতলা ষড়যন্ত্রের রহস্য উদ্ঘাটিত হয়। আওয়ামী লীগ তখন ময়দান থেকে বিচ্ছিন্ন। শুধু মিজানুর রহমান চৌধুরী ও আমেনা বেগম আওয়ামী লীগের নিভু নিভু বাতি জেলে রেখেছিলেন কোনো মতে। ছাত্রদের মধ্যে র্যাডের এজেন্টরা ব্যাপকভাবে কাজ শুরু করে। তখন রাজনৈতিক দিক দিয়ে তাদের সহায়ক শক্তি ছিল ন্যাপ ও কমিউনিস্ট পার্টি। ঘোলা পানিতে মাছ শিকারে এরা সিদ্ধহস্ত। গণ আন্দোলন যখন তুঙ্গে, যখন আইয়ুব খানের সাথে বোঝাপড়া হবে, এমন সময় 11 দফাকে আকস্মিকভাবে গণ আন্দোলনের জোয়ারে ছেড়ে দেওয়া হয়। বামপন্থী সাংবাদিকতার সুবাদে 11 দফার ব্যানারে হেডিংয়ে সবকটি দৈনিক প্রকাশিত হতে থাকে। এতে ছিল আওয়ামী লীগের 6 দফা, আর বাকিটা ছিল কমিউনিস্ট পার্টির প্রোগ্রাম। রুশ ভারত ষড়যন্ত্র হাতে ধরে পাশাপাশি এগিয়ে চলেছে বোঝাপড়ার মধ্যে দিয়ে। একই মোর্চা থেকে আগরতলা ষড়যন্ত্রের মূল নায়ক শেখ মুজিবের মুক্তির দাবি উঠল। এই দাবিও গণজোয়ারে ছেড়ে দেওয়া হলো। ফলে ধিকৃত ষড়যন্ত্রের নায়কের মুক্তির দাবিটা জনগণের আওয়াজে পরিণত হতে দেরি হলো না। জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দল এটাকে এড়িয়ে যেতে পারল না। পরিবর্তে ষড়যন্ত্রকারী ভারতের দালাল পরিণত হল জাতীয় হিরোতে। আল্লাহ আসন্ন বিপদে লাল সংকেত দিয়েছে সময় মতো এবং বারবার। তা না হলে শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে মালিক ভাইয়ের মতো চরিত্রবান ও সেরা ছাত্রের শাহাদাত হলো সে সময় কেন? অথচ এই আসন্ন ঝড়ের সংকেত বুঝল না ইসলামপন্থীরা। তারা সংঘবদ্ধভাবে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ব্যর্থ হলো। 70-এর 18 জানুয়ারি পল্টন ময়দানে ইসলামী জনতার রক্ত ঝরার পরও ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে পারল না। ওটাও ছিল আসন্ন ঝড়ের সংকেত। আমি পল্টনে নিজে দাঁড়িয়ে দেখেছি কি ভয়াবহ দৃশ্য। একটা কারবালা যেন। শত শত মানুষকে রক্তাক্ত হতে দেখেছি। শহীদও হয়েছে কয়েকজন, অথচ ষড়যন্ত্রকারীরা রাত্রে মাইকের যোগে প্রচার করেছে নিরস্ত্র জনতার উপর জামাতে ইসলামের গুন্ডাদের নির্লজ্জ হামলা। কি বিচিত্র এদেশ সেলুকাস! এইভাবে আওয়ামী লীগ তাদের সুপরিকল্পিত প্রচারণা দিয়ে জনগণকে, বিবেককে ধীরে ধীরে অন্ধতার দিকে টেনে নিয়ে চলল। সরকার নিরপেক্ষতার আবরণ দিয়ে তার চোখ দুটোকে বেঁধে রাখল। আওয়ামী লীগের কালো হাত প্রশাসনকে পর্যন্ত স্পর্শ করল। সরকারের নীরবতার সুযোগে হিন্দুস্তান আওয়ামী লীগের মাধ্যমে পাকিস্তানে যা কিছু করতে চেয়েছিল তার সমস্তটাই নির্বিঘ্নে করতে পেরেছে। এতে মদত দিয়েছে সরকার, মদত দিয়েছে ভুট্টো, মদত দিয়েছে অন্যান্য সবকটি দল, বলতে গেলে পরোক্ষভাবে জামাতে ইসলামীও। নির্বাচন অনুষ্ঠিত হলো ফ্যাসিবাদী কায়দায়। দুই দিকে জাহিলিয়াতি শক্তি মাথা তুলে দাঁড়ালো। মুজিব ভুট্টো স্পষ্ট বোঝাপড়ার মধ্যে দিয়ে জনগণকে নিয়ে চলল এক ভয়ঙ্কর সংকটের দিকে। ইয়াহিয়া মুজিবের ষড়যন্ত্র অনুধাবন করল, কিন্তু ভুট্টোকে আন্দাজে ব্যর্থ হলো। রাজনীতিতে শুরু হলো অরাজকতা। মুজিব ভুট্টো যা চেয়েছিল দেশ সে অবস্থায় এসে উপনীত হলো। অপরাধ করতে করতে আওয়ামী লীগের দুঃসাহসিক সীমা ছাড়িয়ে গেল। যখন হত্যাযজ্ঞ শুরু হলো অবাঙালিদের ওপর, যখন জাতীয়তাবাদের হাতিয়ার গর্জে উঠল পশ্চিম পাকিস্তানি সৈনিকদের লক্ষ্য করে, তখন সরকারের টনক নড়ল। তখন যমুনার পানি অনেক দূর গড়িয়ে গেছে। গোটা দেশে তখন কারবালা সংঘটিত হয়ে গেছে। প্রায় প্রতিটি অবাঙালি বসতি উজাড় করে গেছে। এটাও ছিল হিন্দুস্তানি পরিকল্পনা। অবাঙালি ও ইসলামপন্থীদের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় পাকিস্তান বাহিনীর নির্বিচার নিপীড়ন শুরু হলে স্বাভাবিকভাবে বাঙালিরা হিন্দুস্তানে পলায়ন করবে। তারপর সেখান থেকে পাকিস্তানকে পাকিস্তানি দিয়ে ভেঙে টুকরো করা যাবে। একই সূত্র থেকে এই পরিকল্পনার পথ ধরে দেশের সামগ্রিক পরিস্থিতি এগোতে লাগল। ভুট্টোর দোসর টিক্কা খানের সামরিক অপারেশন ভয়াবহতা সৃষ্টি করল। দুষ্কৃতিকারী আর প্রকৃত অপরাধীরা ততক্ষণে সীমান্তের ওপরে নিরীহ সাধারণ মানুষের সহানুভূতির বদলে পেল সামরিক অপারেশনে ভয়াবহতা। এক ভয়ঙ্কর দুশ্চিন্তা নিয়ে আমি তখন গ্রামের বাড়িতে। এখান থেকে প্রকৃত পরিস্থিতি আঁচ করতে পারছি না। সম্পূর্ণ অন্ধকারে আমি বিদিশা। দেশের ভবিষ্যৎ নিয়ে দারুণ উদ্বিগ্ন। এক নীল নকশার শিকার হয়ে আমরা দেশের 8 কোটি মানুষ কি সাত করে হিন্দুস্তানের পায়ের তলে আশ্রয় নিতে যাচ্ছি। হিন্দুস্তানের মদত কি পূর্ব পাকিস্তানের মুসলমানদের চেয়ে কোনো কল্যাণ বয়ে আনতে পারবে? এই প্রশ্ন আমি আমাকে জিজ্ঞেস করেছি বারবার। এখন আমরা কি করতে পারি? অশান্ত উদ্বেল দেশ সাথে কীভাবে শান্তি ফিরিয়ে আনা যাবে? এমন শত শত প্রশ্ন, শত শত সমস্যার পাকে যেন আমি হারিয়ে যাচ্ছি। আমার এই উদাস উদ্ভ্রান্ত অবস্থা দেখে মা দারুণ বিব্রত বোধ করছিলেন।
মা একসময় আমাকে বললেন, তুমি এভাবে বাড়িতে বসে থাকলে পাগল হয়ে যাবে, যাও বাজারের দিক থেকে ঘুরে আসো তো। মার কথায় আমি দ্বিমত পোষণ করলাম না। আমি বাজারের দিকে পা বাড়ালাম। আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি আঁকাবাঁকা মেঠো পথ ধরে। সব কিছু শূন্য মনে হচ্ছে, খাঁ খাঁ করছে সব কিছু। দুপাশে কড়ই গাছ ঝিম ধরে আছে, ঝিম ধরে আছে বিশ্ব প্রকৃতি। এত পরিচিত এই পথঘাট, এই এত আপন আমার এই গ্রামটা, এই মাটি, এই ভূখণ্ড যেখানে আমি লালিত হয়েছি, যেখানকার সৌন্দর্য সুষমা পান করে আমরা বেড়ে উঠেছি। মাটির সোঁদা গন্ধ আর মৌলের সুরভি শুকে শুকে আমি জীবনটাকে উপভোগ করেছি। এই গ্রাম বাংলার সাথে আমার কি নিবিড় সম্পর্ক, অথচ আমি ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছি। ষড়যন্ত্রের রাজনীতির কাছে সুস্থ রাজনীতি বিপন্ন। জগৎ শেঠ আর মির্জাফরের রাজনীতির কাছে মীর মদনের রাজনীতি ক্রমশ পিছিয়ে পড়ছে। হাঁটতে হাঁটতে এসে পড়লাম অষ্টগ্রাম বাজারে। এসে ঢুকলাম ভূঁইয়া বাড়ির চা স্টলে। এখানে লোকজন কম মনে হলো না। জমজমাট চা বেচাকেনা চলছে, কিন্তু চেনা মুখ চোখে পড়ছে না আমার। সবই যে অপরিচিত মুখ। আমি ভাবছি, আমার মানসিক অবস্থা কি সব মানুষকে অপরিচিত করে দিয়েছে, নাকি এরা সব নবাগত? আমি এমন একটা ভাবনার মধ্যে রয়েছি, এমন সময় দেখলাম আমার এক পরিচিত মুখ কাজী বাড়ি, মোমেন শাহী ন্যাপের সহসভাপতি। কোনো এক সময় তার কর্মী ছিলাম আমি। অন্ধতার ঘোর কাটতে আমি অবস্থান নিই তার বিপরীত বলয়। আমাকে দেখেই কাজী বলল, কি আমিন, তোমার সিনা তো বেশ চওড়া হয়ে গেছে। তার কথাটা শুনেই আমার চেতনা ফিরে আসলো। আমি স্পষ্ট বুঝলাম এই অপরিচিত মুখগুলো এখানে কেন। বুঝলাম আমি আমার অজান্তে শত্রুর বেষ্টনীর মধ্যে এসে পড়েছি। ঘটনার আকস্মিকতা, একটা তাৎক্ষণিক বিহ্বলতা আমার মধ্যে এলেও আমি নিজেকে সামনে নিয়ে একটুখানি চাতুরীর আশ্রয় নিলাম। বললাম, বাড়ি ভাই যে। চায়ের দোকানের উদ্দেশ্যে বললাম, বাড়ি ভাই আর আমার জন্য লাগান 2 কাপ চা, বিস্কুটও দেন, আমি এক্ষুনি আসছি। কাজী বাড়ি আমার মধ্যে কোনো কৃত্রিমতা আঁচ করতে পারল না। আমি কেটে পড়লাম, কিন্তু সমস্ত বাজারটা আমার কাছে মনে হতে লাগলো আমার শত্রু। মনে হচ্ছিল সবাই যেন আমার পিছে ধাওয়া করছে। আমি ক্ষিপ্র গতিতে এগিয়ে চলছি। চলার পথে দেখলাম হাফেজ আব্দুল হাইও দ্রুত এগিয়ে যাচ্ছেন। চাপা কণ্ঠে বললেন, এখানে কেন, তাড়াতাড়ি সরে যান। ইপিআর, আওয়ামী লীগ আর কমিউনিস্টরা বাজারে ক্যাম্প করেছে। মাওলানা আব্দুল গনি খান সাহেবের বাড়ির সকলকে হত্যা করেছে। এদের টার্গেটে আপনিও আছেন, বাড়িতেও থাকবেন না। বাজারে একটু আড়াল হলে আমি দৌড় দিলাম আমার সমস্ত শক্তি দিয়ে। বাড়ি এসে বাবা মাকে নিয়ে বসলাম। পরিস্থিতির সমস্তটাই বিশ্লেষণ করে বললাম, আমি নীরব দর্শকের ভূমিকা নিলেও এরা আমাকে বাঁচিয়ে রাখবে না। এই অবস্থায় আমি কী করতে পারি? বাবা বললেন, কোনো বুজদিলের মৃত্যু মুসলমানের নয়। তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছি, যে কোনো মূল্যে আল্লাহর পথে থাকাটাই উত্তম। মা বললেন, এই পরিস্থিতিতে তোমার যা ভালো মনে হয় তাই করো, তোমার পথ আগলে রাখতে চাই না। আমার সে রাত্রে ঘুম নাই। আমি সারা রাত ঘুরে ঘুরে আমার বন্ধু বান্ধব ও নিজস্ব লোকদের সাথে যোগাযোগ করলাম। দেখলাম সবাই আমার মতো চিন্তা করছে। ভারতীয় প্রচারণার ধূম্রজালে এরা কেউ আটকেনি। নিজস্ব চিন্তার পরিসর দিয়ে সবাই পরিস্থিতির বিশ্লেষণ করছে। রাত ভোর হয়ে এলো। ফজরের নামাজ শেষ করে বাবার কাছে বিদায় নিলাম। আমাকে অনিশ্চয়তার মধ্যে ছাড়তে বাবার অন্তর কাঁদছিল। আমি তার মুখে দেখেছি হাসি, কিন্তু সেই হাসির আড়ালে কি দারুণ বেদনা লুকিয়েছে একমাত্র পুত্র হয়ে সেটা অবশ্যই আমি উপলব্ধি করি। মার চোখ দেখলাম অশ্রু সজল। সূর্য ওঠার আগেই আমি গ্রাম ছাড়লাম। কখনো পায়ে হেঁটে, কখনো নৌকায় আমি এসে পৌঁছালাম ভৈরব। 25শে মার্চের পরই প্রথম পা রাখলাম ভৈরবে। এখানে আগে সে প্রাণচাঞ্চল্য নেই, কেমন যেন স্থবির মনে হলো। প্রাণের প্রাচুর্যে ভরা এই ভৈরব যেন ঝিমিয়ে পড়েছে। একটা প্রচণ্ড ঝড় যেন বয়ে গেছে এই ভৈরবে। কাউকে কিছু জিজ্ঞেস না করে আমি এগিয়ে চলেছি। চকবাজারে এসে থমকে দাঁড়ালাম। হাজি সুবেদার আলী সাহেবের দোকানের ভেতরে ঢুকতেই হাজি সাহেব আমাকে দেখে ডুকরে কেঁদে উঠলেন। বললেন, ওদের বাঁচাতে পারলাম না। মনসুরের বাবা মা ভাই বোনকে বাঁচাতে পারলাম না, ওরা সব শেষ। আমি তার কথা বুঝলাম না। অনেক জিজ্ঞাসা নিয়ে হতবাক হয়ে তার দিকে চেয়ে আছি। তিনি বলে চলেছেন, এখানকার সব অবাঙালিকে হত্যা করা হয়েছে। মনসুরের বাবা মা ভাই বোন সহ 500 বিহারিকে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে হত্যা করেছে। মনসুরকে আমার দোতলায় লুকিয়ে রেখে বাঁচিয়েছি। আমার চোখ ফেটে অশ্রু গড়িয়ে এলো। মনসুর আমার ঘনিষ্ঠতম বন্ধু, ডিগ্রির ছাত্র। আজ সে এতিম, সর্বহারা। আমার ভেতরের মানবিক সত্তা জেগে উঠল। আমার অন্তরে ঘুমন্ত সিংহ গর্জে উঠল যেন। এইসব জুলুম, অত্যাচার আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ নিলাম। বিভিন্ন সূত্রে আমি জানলাম, এসব অমানবিক হত্যাযজ্ঞের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, মুজাফর ন্যাপের লেফটেন্যান্ট রৌফ, অধ্যাপক মতিন ও আওয়ামী লীগ নেতা সিদ্দিক।
এদের ব্যাপারে আমি চিন্তা করলাম, হিন্দুস্তানের প্ররোচনায় এরা কি করে পারল মুসলমানদের খুনে তাদের হাত রঙিন করতে, কি করে পারল অবোধ শিশুদের বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করতে। তাদের বিরুদ্ধে প্রচণ্ড ঘৃণা আর ক্ষোভ পুঞ্জীভূত হলো আমার মনে। খাঁটি সরিষার তেল আর ঘি বিক্রি করতেন আমাদের শফি ভাই। আমাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তিনি। বললেন, আমিন ভাইয়া, আমার বেঁচে থাকা আর লাভ নেই। আমার আত্মীয় পরিজন সকলকে শেষ করে দিয়েছে ওরা। আমি স্থির থাকতে পারছিলাম না। আমার শপথ আরও প্রচণ্ড হয়ে উঠল। ভৈরবে সেনাবাহিনীর ক্যাম্পে আমি সংক্ষিপ্ত একটা ট্রেনিং নিলাম। ইতিমধ্যে সুযোগ সন্ধানীরা সেনাবাহিনীর আশেপাশে ভিড় জমিয়েছে। এরাও দেখলাম মুজাফফরনগরের লোকজন। পাকিস্তান সেনাবাহিনী তাদের শয়তানি প্ররোচনায় বিভ্রান্ত হতে শুরু করেছে। এ ব্যাপারে আমি প্রতিবাদী হয়ে উঠি। আমার ব্যাপারে সুযোগ সন্ধানী তোষামতকারীরা সেনাবাহিনীকে ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা করে। এরপর ভৈরবকে আমার জন্য নিরাপদ মনে করলাম না। আমি ব্রাহ্মণবাড়িয়া চলে এলাম। এখানে সংগঠনের অন্যতম নেতা ফারুক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে আমার উন্নত ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিলেন। ট্রেনিং শেষ করে এখানে বেশ কিছুদিন অবস্থান করি। ইতিমধ্যে আমি বাড়ির টান অনুভব করতে থাকি। বাবা মার সান্নিধ্য পাবার জন্য প্রাণ চঞ্চল হয়ে ওঠে। একদিন কুমিল্লার গোয়ালনগর ইউনিয়নের কাউন্সিলর কালিমুদ্দিন চেয়ারম্যানের সাথে গ্রামের বাড়িতে রওনা হলাম। আমার ধারণা ছিল এর মধ্যে হয়তো অষ্টগ্রামে পাকিস্তানি সেনাবাহিনী অবস্থান নিয়ে ফেলেছে, কিন্তু এসে শুনলাম এখানকার অবস্থা আগের মতোই। সশস্ত্র ইপিআর, আওয়ামী লীগ আর বামপন্থীদের চরণভূমি অষ্টগ্রাম। গ্রামে আমার আসার সংবাদ ইতিমধ্যে বিদ্রোহীদের ক্যাম্পে পৌঁছে গেছে। এই খবর জানলাম দেলোয়ার মাস্টার অর্থাৎ দিলু ভাইয়ের চিরকুটে। আমার হিতাকাঙ্ক্ষী এবং আমার বিরোধী আওয়ামী লীগের লোকরা সবাই এসে আমার বাড়িতে ভিড় জমিয়েছে। সবার কৌতূহলী চোখ আমার দিকে। আমার আসন্ন পরিণতি দেখার জন্য সবাই যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি আমার দুর্বল অবস্থান আর ভয়াবহ অবস্থা আঁচ করলাম, কিন্তু তাৎক্ষণিক কী করতে পারি? এর মধ্যে হয়তো সশস্ত্র প্রতিপক্ষরা আমার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এত চোখকে ফাঁকি দিয়ে কোথাও লুকানো সম্ভব নয়। হিতাকাঙ্ক্ষীদের অনেকে জিজ্ঞেস করছে আমি কেন এলাম। আমার দুর্বলতার প্রকাশ না ঘটিয়ে সকলকে শুনিয়ে জোরে জোরে বললাম, আমি আমার প্রস্তুতি না নিয়ে এমনি এসেছি। আমি কি এমনই গাধা? দাও না ওদের আসতে। আমার চোখে মুখে ভীতি নেই, নির্বিকার অভিব্যক্তি। আমার এই কথায় সম্ভবত কাজ হয়েছিল। প্রতিপক্ষরা তাৎক্ষণিক আমাকে আঘাত হানার সাহস করেনি। ওরা থমকে ছিল। আমার দিক থেকে কোনো আঘাতের প্রতীক্ষা করছিল বা হয়তো। হাতে আমি বেশ সময় পেয়ে গেলাম। আমি তড়িঘড়ি করে আমার নিকটতম আত্মীয়দের সহযোগিতায় গোপন নৌকাযোগে অন্যত্র সরে যাই। আমাদের নৌকা যখন মাইল মাত্র খানেক পথ অতিক্রম করেছে, ঠিক সেই সময় আমার সশস্ত্র প্রতিপক্ষরা আমাদের বাড়ি ঘেরাও করে। পরবর্তীতে যারা আমাকে স্থানান্তরে সহযোগিতা করেছিল তাদের উপর অমানবিক অত্যাচার করা হয়েছিল। যদিও তাদের প্রাণে মারা হয়নি, নিপীড়নের শিকারে পরিণত হয় মাওলানা আব্দুল মোমেন, ভাগ্নে জামাল উদ্দিন ও আরও এক প্রতিবেশী। এরপর আমার সব রকম ধৈর্যের ভাত ভেঙে যায়। সশস্ত্র প্রতিরোধের জন্য পুরোপুরি নিজেকে প্রস্তুত করে ফেলি। অষ্টগ্রামের সাবিয়ানগর থেকে কুলিয়ারচর হয়ে কিশোরগঞ্জে এসে সংগঠনের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলাম। তারপর আমাদের সম্ভাবনা, বিশেষ করে ছাত্র সংগঠনের সদস্যদের নিয়ে আমি আলবদর বাহিনী গঠন করলাম। ইতিমধ্যে রাজাকারদের দ্বারা বিভিন্ন স্থানে জুলুম হয়েছে এমন অভিযোগ আসছিল। আলবদর গঠন করে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে সব রকম অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলাম। জনগণের মধ্যে ভীতি ও সন্ত্রাসের ব্যাপ্তি ঘটেছিল, সেটা অল্প দিনেই কেটে গেল। জনগণের রাস্তা ফিরে এলো, আমার গণসমর্থন পেতে লাগলাম। কিন্তু এসব হলো অনেক পরে এসে। শুরু থেকে এই সুযোগ না আসাটা জাতির জন্য ছিল চরম দুর্ভাগ্য।